This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে লিমার সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমেই আমরা নজর রাখবো বিরোধী দলনেতা মুখ্য নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছে, কেন জানাবো। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ তুলেই মুখ্য নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছেন বিরোধী দলনেতা। রাজ্য সচিবালয় থেকে সাংবাদিক বৈঠক করে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু বিরোধী দলনেতা ঠিক কি কি স্ট্র্যাটেজি নিতে চলেছেন, কি কি ব্যবস্থা নেবেন, কি কি হুমকি দিচ্ছেন পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তী আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, শর্মিষ্ঠা, গতকাল বেনজির আক্রমণ করতে দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যে দুর্নীতিগ্রস্ত বর্তমান সিইও এবং বেশি বেড়ে খেলছেন। এই মন্তব্য করার পরে প্রাথমিকভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি কমিশনের তরফ থেকে, যদিও কমিশন সূত্রে খবর রয়েছে যে সিইওর যখন কে হবেন সেটা প্রাথমিকভাবে সেই তালিকা নির্বাচন রাজ্য সরকারই করে। তাহলে এই ধরনের আক্রমণ কেন? এর পরপরই আজকে বিরোধী দলনেতা দেখা করতে যাচ্ছেন মানস আগরওয়াল সিইওর সঙ্গে। এর আগেও আমরা দেখেছি তিনি বলেছেন যে যখন রাজ্যের সিইও তিনি এই ধরনের আক্রমণের শিকার, তাহলে তিনি কি আদৌ নিরাপদ? সিআইএসএফ কেন্দ্রীয় বাহিনী তাকে দেওয়া হোক এমনটাই দাবি করেছেন। একই সঙ্গে আমরা যেটা জানতে পারছি, রাজ্যের বিভিন্ন জেলায় ইয়ারোদের নিয়ে বেশ কিছু প্রশ্ন থেকে গেছে, নিয়ম মেনে তাদেরকে একদম শ্রাবন্তী, এই বিষয়টা নিয়ে আমি অবশ্যই তোমার কাছে আসবো, কারণ ইয়ারও নিয়োগ নিয়েও বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য নিয়ে বিতর্ক, সেই বক্তব্যটা একবার শুনি। গতকাল ঠিক কি বলেছিলেন তিনি? ইভেন একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে প্রশ্ন তুলেছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যে কারণে তিনি আজ রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যাবেন। এদিকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর পাল্টা প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। রাজ্যের সুপারিশে সিইও নিয়োগ চাপ তৈরির চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, কি বলেছেন শুনি। মুখ্য নির্বাচন আধিকারিককে দুর্নীতিগ্রস্ত বলছে, ওনার প্যানেল থেকেই হয়, নিয়ম হচ্ছে তাই। রাজ্যের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক হবেন তার মুখ্যমন্ত্রীর পাঠানো 3টে নামের মধ্যে থেকে একটি সিলেক্টেড হয়। মুখ্যমন্ত্রী এটা তৈরি বলে প্রেশার তৈরি করার চেষ্টা করছেন যাতে নির্বাচন কমিশন ঠিকমতো কাজ না করে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে, এসআইআর গোটা ভারতবর্ষে হবে, সব রাজ্যে হবে, নির্বাচন কমিশন বলে দিয়েছে, কিন্তু কংগ্রেসেরও কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা করেনি। কংগ্রেস তো আমাদের গোটা ভারতবর্ষে তো কংগ্রেস আমাদের মূল বিরোধী, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এত বিরোধিতা কেন? ভেতরে কি অন্য কোনো গল্প আছে? সেই গল্পটা তো এসআইআর হলে ধরা পড়বে। দেখা যাক না কতজন 2002-এ ভোটার লিস্টে নাম ছিল বা ছিল না, আর এখন কতজনের নাম ভোটার লিস্টে আছে, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি। ফিল্ড সার্ভের নাম করে 3টে অফিসে বসে 4জন অফিসার বিএলআরওদের ডেকে সম্পূর্ণভাবে থ্রেট করছেন আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে। বিহারে করতে পেরেছিলেন, তার কারণ ওখানে বিজেপি গভর্নমেন্ট আছে, ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট। বিহার পার্টি অফিস থেকে আর বিহারের এজেন্সি যা তৈরি করে দিয়েছিল সেটা করেছেন। কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট। এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো অফ, মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজনকে অফিসারকে ডেকে মিটিং করা, থ্রেট করা, স্টেট গভর্নমেন্টকে টোটাল বাদ দিয়ে। ইলেকশন পড়লে আন্ডার ইলেকশন কমিশন থাকে ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। রাজ্যে এবার ইয়ারও নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। নিয়ম ভেঙে জুনিয়র অফিসারদের ইয়ারও পদে নিয়োগ। আমি এনে কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধির সঙ্গে, প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন। প্রদীপ্ত, কেন এই অভিযোগ করছেন?
দেখো, কমিশনের একটা গাইডলাইন রয়েছে, ইআরও পদে যারা বসবেন তারা এসডিও পদমর্যাদার অফিসার হবেন, কিন্তু আমাদের রাজ্যে সেই নিয়ম মানা হচ্ছে না। অন্যান্য রাজ্যে এসডিএম পদমর্যাদার অফিসার থাকে, কিন্তু আমাদের রাজ্যের স্ট্রাকচার অনুযায়ী এসডিও পদমর্যাদার অফিসার এসডিএম একই র্যাঙ্কেরই। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে রাজ্যের 226টি ক্ষেত্রে এই অভিযোগ, এই নিয়ম, কমিশনের যে নিয়ম সেই নিয়ম লঙ্ঘন করা হয়েছে। তার কারণ কমিশন নির্দেশ দিয়েছিল এই র্যাঙ্কের অফিসাররা হবেন, কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গাতে জেলা শাসকরা তারা এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মতো অনেক জুনিয়র WBCS অফিসার যাদের এই পদমর্যাদা নেই তাদেরকে এখানে বসানো হয়েছে। এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বেশ কিছু জায়গার বিধানসভা ক্ষেত্রের নামও কিন্তু তিনি উল্লেখ করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়ে তিনি পোস্ট করেছেন এবং তার পাশাপাশি তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনারের দৃষ্টিও কিন্তু আকর্ষণ করছেন। তার কারণ তাদের বক্তব্য যে এইভাবে শুধু দিয়ে বা লঙ্ঘন করা নয়, তার কারণ এই ইআরওরাই রাজ্যের ভোটার তালিকার ক্ষেত্রে এক একটা বিধানসভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে তারা পক্ষপাতমূলক আচরণ করবেন এবং সেই কারণেই ধন্যবাদ তোমায়। বিএলও সহ ভোট কর্মীরা আক্রান্ত হতে পারেন, আশঙ্কা প্রকাশ সুকান্ত মজুমদারের। লোক খেপাচ্ছেন মমতা, অভিযোগ সুকান্তর। নির্বাচন কমিশন ভাববে, আমাদের বিষয় না। নির্বাচন কমিশনের আন্ডারে যারা কাজ করবে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। আর নির্বাচন কমিশনের যারা কর্মী অফিসার তারা যদি সুরক্ষিত না থাকে, বাংলার মানুষ কোন সাহসে ভোট দিতে যাবে? ভোট দিতে যাবে না। আশঙ্কা আছে, মুখ্যমন্ত্রী খেপাচ্ছেন, বলছেন তো, সবাইকে বলছি আমি, উদ্দেশ্য ওনার যারা পোষা আছে তাদেরকে বলছেন বা নেমে তোমরা ভ্যান্ডালিজম শুরু করো। আমি তাদেরকে অনুরোধ করব কোনো ভ্যান্ডালিজমে নামবেন না, কারণ আপনারা যদি অন্যায় করেন, অশান্তি করেন, কেন্দ্রীয় বাহিনী নামবে, বিএসএফ নামবে, সিআরপিএফ নেমে যাবে, গুলি চলবে, আপনার পরিবারের লোক মারা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক কিন্তু গিয়ে রেল লাইন ভাঙবে না বা রেল স্টেশন ভাঙবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর ছেলের গায়ে গুলি লাগবে না, গুলি লাগলে আপনার ছেলের গায়ে গুলি লাগবে। ফিল্ড সার্ভের নাম করে 3টে অফিসে বসে 4 জন অফিসার বিএলআরওদের ডেকে সম্পূর্ণভাবে থ্রেট করছেন আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে। বিহারে করতে পেরেছিলেন, তার কারণ ওখানে বিজেপি গভর্নমেন্ট আছে, ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট। বিহার পার্টি অফিস থেকে আর বিহারের এজেন্সি যা তৈরি করে দিয়েছিল সেটা করেছেন। কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট। এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো অফ, মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজনকে অফিসারকে ডেকে মিটিং করা, থ্রেট করা, স্টেট গভর্নমেন্টকে টোটাল বাদ দিয়ে। ইলেকশন পড়লে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আমরা আগে দেখেছি উত্তরবঙ্গের কয়েকটি পরিবারকে এনআরসি বা অসম ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ পাঠানো হয়েছিল। দক্ষিণবঙ্গে এবার প্রথম নদিয়ার 2 পরিযায়ী শ্রমিকের বাড়িতে এই নোটিশ পাঠিয়েছে অসম ফরেনার্স ট্রাইব্যুনাল। কি বিষয়টা উল্লেখ করা হয়েছে এই নোটিশে এবং স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক রয়েছে ওই পরিবারে, জানাবেন আমার সহকর্মী মহাদেব সঙ্গে রয়েছেন। মহাদেব। একদমই, যেটা দেখো, নদিয়া ধুবুলিয়া থানা সোনডেঙ্গা এলাকার 2 পরিযায়ী শ্রমিক হিসেবে তারা বিভিন্ন রাজ্যে কাজ করেন এবং সেক্ষেত্রে তারা আসামে কাজে গিয়েছিলেন এবং সেখানে কাজে যাওয়ার পরই তাদের যেটা দাবি যে তাদের কাছ থেকে সমস্ত প্রমাণপত্র এবং তাদের নেওয়া হয় এবং এরপরই তাদের বাড়িতে নোটিশ আসে এবং নোটিশ আসাকে কেন্দ্র করে রীতিমতো তারা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের দাবি যে তারা দীর্ঘদিন ধরে এখানে ভোটার হিসাবে রয়েছেন, ভোট দিচ্ছেন এবং তারা বসবাস করছেন। তারপর এই আসাম সরকার থেকে যে নোটিশ তাদের কাছে এসছে তাদের পরিবার রীতিমতো চিন্তিত এবং তাদেরকে থানায় ডাকা হয় এবং থানায় ডেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যে সকল পরিচয়পত্র তাদের রয়েছে, ভোটার পরিচয়পত্র এবং আধার কার্ড, সেগুলি কিন্তু থানা থেকে ডাকা হয় এবং তাদেরকে আশ্বস্ত করা হয় এবং তাদেরকে তারপরেও এই নোটিশ আসায় স্বাভাবিকভাবেই তারা আতঙ্কে রয়েছেন। অসমে পরিযায়ী শ্রমিক হিসেবে তারা কাজে গিয়েছিলেন, তারা যে সমস্ত তথ্য দেখানো প্রয়োজন, যে সমস্ত নথি দেখানো প্রয়োজন সব দেখিয়েছিলেন, কিন্তু তারপরেও তাদেরকে কেন এই নোটিশ পাঠানো হলো সেই নিয়ে প্রশ্ন তুলছেন তারা। 9 বছর আগে কাজে গিয়েছিলাম, কাজে গিয়ে আমি 16 দিন ছিলাম, 16 দিনের মাথায় আমি বাচ্চা ছিলাম। এত বছর যে পর যে নোটিশ আসবে আমি ভাবতে পারছি না যে এটা কিসের নোটিশ। আসামে গিয়েছিলাম, ওই মার্বেলের কাজ, টাইলসের কাজ গিয়েছিলাম। নোটিশটা দেখলাম তো পুরো মানে আমার দেখে তো মানে টেনশন হয়ে গেল যে আমাকে এখান থেকে
আসাম সরকার বলে যাচ্ছে যে আমি ওখানকার নাগরিক, তা আমাদের এখানে ঠাকুর দাদা বাবা সম্পত্তি সব তো আমরা এখানে আছি, তা আমি ওখানে কেন যাবো? এ মাসের 3 তারিখে ধুবলিয়া লোকাল থানা থেকে আমাকে একটা পিওন এসে নোটিশটা দিয়ে যায়। নোটিশটায় পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে, আমি বুঝতে পারি না। তারপর আমি এখানকার মেম্বারদের জানিয়েছি, হ্যাঁ, ওটা দেখানোর পর ওরা বলল যে এটা এনআরসির একটা নোটিশ। আমি আসামে গিয়েছিলাম পরিযায়ী শ্রমিকের কাজের জন্য গিয়েছিলাম, ওটা 14 থেকে 15 বছর আগে গিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আমার কাছে এখন এই নোটিশ কিভাবে এলো আমি বুঝতে পারছি না। এরা একদম গ্রামের মানুষ, 14 পুরুষ ধরে এখানে বসবাস করে। আমাদের সন্না গ্রামে কখনোই কোনো বিদেশি লোক নেই, সেটা আমরা খুব ভালোভাবেই জানি এবং বলি। সেজন্যই এদের পাশে আমরা আছি, এবং যাতে এলাকা শান্ত থাকে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসাবে যাতে এরা নিশ্চিন্তে বসবাস করে। এদিকে এই নোটিশ আসার পর তীব্র প্রতিবাদ জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, যার পাল্টা উত্তর দিয়েছে বিজেপিও। এখন এটা বিজেপির সাহস আপনারা দেখুন যে পশ্চিমবাংলার মাটিতে পশ্চিমবাংলার বৈধ নাগরিককে ধুবুলিয়ায় নদিয়ার বাসিন্দাকে আসাম জোরহাটে তারা বিদেশি ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে চিঠি পাঠাবার সাহস কিসের জন্য? এটা শুধু ভয় এবং আতঙ্ক ছড়ানোর জন্য, ইলেকশনের আগে আতঙ্ক ছড়ানোর জন্য। আমি সবাইকে বলতে চাই যে আপনারা এই রকম চিঠি, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই রকম চিঠি যদি কেউ পায় ইমিডিয়েটলি আপনারা আধিকারিকের সাথে যোগাযোগ করবেন। এটা একেবারে কোনো গুরুত্ব দেবেন না। আসাম ফরেনার ট্রাইব্যুনালের কোনো অধিকার নেই বাংলায় পাক প্রবেশ করার, এবং তাদের কোনো অধিকার নেই আমাদের বৈধ নাগরিক, পশ্চিমবঙ্গের বৈধ নাগরিককে এসে তাদের এরকম চিঠি আতঙ্ক ছড়ানোর জন্য করা। এটা বিজেপির খেলা, এটা বিজেপির প্রত্যেকটা এলাকায় গিয়ে আগুন লাগাবার একটা চক্রান্ত ভোটের আগে। এই প্রক্রিয়া চলা উচিত, যেটা বাংলা সরকারের করা উচিত ছিল সেটা আসাম সরকার করছে। কারণ এই রাজ্যে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা যে আনাচে কানাচে ভরে গেছে, তাদের যদি শনাক্তকরণের কাজ যদি হয় তাতে অসুবিধা কি? আগামী বিধানসভা নির্বাচনে যে হারের ভয়ে দিদিমণি কাঁপছেন, ছোট দিদিমণিও কাঁপছেন, সেই জন্যে ওদের এখন তাবিজ কবজ দিতে হবে যে বাঁচান সাধু বাবা। তাবিজ নেবে না কবজ নেবে, এনআরসি না এসআইআর, সেটা এবার চিন্তা ভাবনা করুন। এই মুহূর্তে জানিয়ে রাখতে চাইবো, মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা। হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, পাশে দাঁড়াতে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে পৌঁছে গিয়েছেন। শ্রাবন্তী সাহার কাছ থেকে জানবো এই মুহূর্তে আরো খবর। শ্রাবন্তী, বিধানসভায় ছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী। মূলত গতকাল যেভাবে মুখ্যমন্ত্রী সিইও কে মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন সেটা অনেকটা ব্যক্তিগত বলে মনে করছেন অনেকেই। তারপর শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখেন, তার বক্তব্য যে কোথাও গিয়ে যদি রাজ্যের সিইও তাকে এরকম বেনজির আক্রমণের শিকার হতে হয় তাহলে তার নিরাপত্তা কোথায়? কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক এমনটাই আবেদন জানিয়েছেন তিনি। এবং তারপর আজকের এখানে সিইও দপ্তরে এসেছেন, তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করবেন। একই সঙ্গে কোথাও গিয়ে যারা ইআরও রয়েছেন তাদের সঠিকভাবে নিয়োগ করা হচ্ছে না, এরকমও একটা বক্তব্য থাকছে শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, নিয়ম মেনে এই সমস্ত ইআরওদের নিয়োগ করতে হবে। এর আগে বিএলও যারা ছিলেন তাদের প্রত্যেককে সরকারি কর্মচারী হতে হবে, এমনটাই দাবি জানানো হয়েছিল বিজেপির পক্ষ থেকে। তারপর বিভিন্ন জেলা সংক্রান্ত রিপোর্টও তারা তুলে ধরেন যে বিভিন্ন জায়গায় সরকারি আধিকারিক থাকার পরেও সেই সংক্রান্ত বিষয়ে কমিশন কেন উদ্যোগী হচ্ছে না। এরপরে ইআরওদের নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। আজকে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তুমি সঙ্গে থাকো শ্রাবন্তী, আমরা সেই মুহূর্তে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক যেই মুহূর্তেই মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে বিরোধী দলনেতা যান, এবং শুধুমাত্র যাওয়া নয়, আপনারা লক্ষ্য করবেন হাতে প্ল্যাকার্ড রয়েছে, প্রত্যেকের হাতেই প্ল্যাকার্ড রয়েছে। অবশ্যই ছবিতে এতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না তাতে কি লেখা রয়েছে, কিন্তু কারণটা মোটের ওপর স্পষ্ট। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনের অফিসে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি পৌঁছে গিয়েছেন। রাজ্য সচিবালয় থেকে সাংবাদিক বৈঠক করে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই মুহূর্তে আমরা অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র তার সঙ্গে যোগাযোগ করেছি। অরূপ বাবু, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে হাতে প্ল্যাকার্ড নিয়ে শুভেন্দু অধিকারী তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে পৌঁছে গিয়েছেন অভিযোগ জানাতে, কারণ যেভাবে প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছিলেন সেই বিষয়টা তুলে ধরতে। আপনি কি বলবেন? নির্বাচন কমিশনকে কিছু বললে বিজেপির গায়ে লাগছে। ওই ঠাকুর ঘরে কে আমি গলা খাই। এর আগেও আমরা দেখেছি যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে বা প্রশ্নের মাধ্যমে নির্বাচন কমিশনের চুরি বেআব্রু করে দিয়েছেন, কি করে কমিশনকে ব্যবহার করে বেঙ্গালুরু লোকসভায় জিতেছে বিজেপি, কি করে কমিশনকে ব্যবহার করে মহারাষ্ট্রে বিধানসভা ভোট জিতেছে বা হরিয়ানায় জিতেছে, এমনকি নরেন্দ্র মোদীর বারাণস কেন্দ্রে পর্যন্ত কমিশনকে ব্যবহার করে ভোট চুরি করে জিতেছে। তখন নির্বাচন কমিশনকে সাংবাদিক সম্মেলন করতে দেখিনি, বিজেপির নেতা অনুরাগ ঠাকুরকে সাংবাদিক সম্মেলন করতে দেখেছিলাম। আর আজকে শুভেন্দু অধিকারী প্রমাণ করলেন যে আসলে নির্বাচন কমিশন বিজেপির কৃতদাস এবং দলদাস। তার জন্য নির্বাচন কমিশনকে বললে শুভেন্দু অধিকারী গায়ে লাগবে, নির্বাচন কমিশনকে বললে শুভেন্দু অধিকারী বিজেপির গায়ে লাগছে, মানেই নির্বাচন কমিশনকে ব্যবহার করার যে ভোট চুরির চেষ্টা করছিল সেটা ধরা পড়ে গেছে, সেটা আটকাচ্ছে বাংলার মানুষ, বাংলার প্রশাসন। এই অসভ্যতা আমি বরদাস্ত করবে না সেটা বুঝতে পেরেছে বলেই গায়ের জোরে ভোট ম্যানিপুলেট করার চেষ্টা কার্যত প্রমাণ করলো যে নির্বাচনের আগেই বিজেপি হার স্বীকার করে নিয়েছে, কারণ ভোট হলে বিজেপি হারবে। আজকে শুভেন্দু অধিকারীর এই অ্যাকশনই প্রমাণ করছে যে নির্বাচনে লড়বার ক্ষমতা এদের নেই। হয় ভোটারকে বাদ দিয়ে ভোট লড়তে হবে, নইলে রাষ্ট্রপতি শাসন করে ভোট করতে হবে, নইলে সাধারণ মানুষের ভোটে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে না। তাই এই মরিয়া প্রয়াস। ধন্যবাদ আপনাকে। আমি আমাদের প্রতিনিধির সঙ্গে আরেকবার কথা বলতে চাইবো। শ্রাবন্তী সাহা রয়েছেন। শ্রাবন্তী, মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে যে বিষয়গুলো তিনি জানাবেন তুমি একটু আগে বলছিলে, কিন্তু কিছুক্ষণ আগে একটু শুভেন্দু অধিকারীর একটা পোস্ট যেটা নিয়ে আমরা আমাদের দর্শকদেরও দেখিয়েছি, ইআরও নিয়োগ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কিছু তথ্য তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই বিষয়ে না এই তথ্যগুলো কি সেক্ষেত্রে তিনি দেবেন? দেখো, সব বিষয় নিয়েই আলোচনা করার কথা রয়েছে। 226টি ক্ষেত্রে কমিশনের গাইডলাইন মানা হয়নি এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তার মধ্যে কমিশনের নির্দেশ রয়েছে যে যারা এসডিএম এসডিও তারা ইআরও সেই পর্যায়ে অফিসার ইআরও হবে না। অথচ দেখা যাচ্ছে যে তার থেকে নিচু পর্যায়ে যারা রয়েছেন অনেক সময় তাদেরকেও আধিকারিক হিসেবে গণ্য করা হয়েছে। আইন কি রয়েছে, আইন কি বলছে সেই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করার কথা রয়েছে। তবে গতকালের বিষয়টি এখানে অন্যতম বিষয়, যেখানে সরাসরি মুখ্যমন্ত্রী এভাবে মুখ্য নির্বাচনী আধিকারিককে আক্রমণ করেছেন। একেবারে শ্রাবন্তী, আমাদের নজর রয়েছে খবরের দিকে। আমরা ছবিটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে রাখতে চাইবো। শুভেন্দু অধিকারী তিনি বিধানসভা থেকে সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়েছেন এবং বেশ কয়েকটি বিষয় তিনি তুলে ধরবেন এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে পৌঁছে গেলেন শুভেন্দু। এসআইআর নিয়ে যখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা, জোর আলোচনা, ঠিক সেই সময়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারী জালে ধরা পড়ল। মুর্শিদাবাদের লালগোলা থেকে গ্রেপ্তার 3 রোহিঙ্গা। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী কৌশিক। কৌশিক, কিভাবে নিশ্চিত হওয়া গেল তারা রোহিঙ্গা? তারা কিভাবে এতদিন ধরে এই রাজ্যে ছিল, মুর্শিদাবাদে ছিল? দেখো, পরশুদিন সন্ধ্যা নাগাদ কিন্তু বিএসএফ এর যে লালগোলা সীমান্ত এলাকা রয়েছে সেই এলাকায় ঘোরাঘুরি করছিল, সেই সময় বিএসএফ এর নজরে পড়ে। এরপর বিএসএফ জিজ্ঞাসাবাদ করতেই তারা কিন্তু জানতে পারে তারা অনুপ্রবেশকারী, তারা ভারতের কোনো বাসিন্দা বা নাগরিকত্ব সার্টিফিকেট নেই। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর বিএসএফ জানতে পারে যে তারা মায়ানমারের বাসিন্দা রোহিঙ্গা, এবং এরপর তাদেরকে লালগোলা থানার পুলিশের হাতে তুলে দেয় এবং লালগোলা থানার পুলিশ তাদেরকে পুলিশ যেটা জানান আদালতে তোলেন যে এরা 3 জনই হচ্ছেন রোহিঙ্গা মুসলমান, এবং তাদেরকে আদালতে তোলা হয়। শুধুমাত্র 3 জন নয়, এরা 2 জন যারা দম্পতি ছিলেন তার কিন্তু 5 সন্তান রয়েছে, তার মধ্যে 4 সন্তান নাবালক হওয়ায় তাদেরকে জুবিনিয়ালে পাঠানো হয়েছে এবং একজন নাবালক হওয়ায় 19 বছর হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার যে আরো 4 সন্তান রয়েছে তাদেরকে কিন্তু জুবিনাইলে পাঠানো হয়েছে। এবং এই নিয়ে কিন্তু রয়েছে একটা রাজনৈতিক চাপানো। তো এতদিন স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে এবং তাদেরকে 14 দিনের হেফাজতের নির্দেশও দেওয়া হয়েছে আপাতত। ধন্যবাদ কৌশিক। এইরকম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গ্রামে এই ধরনের রোহিঙ্গারা লুকিয়ে আছে, অনুপ্রবেশ করেছে এবং সেখানে বংশ বৃদ্ধি করে জনসংখ্যা বৃদ্ধিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী এরা হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। এই ভোট ব্যাংক তার সরে যাবে বলে তিনি এসআইআর এর বিরোধিতা করছে। কখনো বলছে আগুন নিয়ে খেলা করছে, মানে তিনি এখন থেকেই পশ্চিমবাংলায় যেন দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি হয়। এসআইআর চালু হলে বাংলা জুড়ে অনুপ্রবেশকারীদেরকে সরাতে হবে, তবেই বাংলার অর্থনীতি মজবুত হবে। বাংলা থেকে রোহিঙ্গাদের সরাতে হবে, তবেই বাংলার মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত হবে। আমরা রোহিঙ্গা মুক্ত বাংলা চাই, আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত বাংলা চাই।
এদিকে এসআইআরে বৈধ ভোটারের নাম বাদ দিলে বিজেপি নেতাদের পাড়ায় ধরে আটকে রাখবেন, এরকম হুমকি দিয়েছেন পার্থ ভৌমিক। তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীতে গিয়ে হুমকি ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের, কি বলেছেন শুনুন। আমরা কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। হ্যাঁ, যদি কোনো অস্বচ্ছতা থাকে ভোটার লিস্টে আপনি ঠিক করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটা বৈধ ভোটার একটা ওরা যদি বাদ দিতে চায় বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমি দায়িত্ব নিয়ে আগুন জ্বলে যাবে বাংলার বুকে। আমরাও দেখবো নরেন্দ্র মোদী অমিত শাহর ক্ষমতা কত, সেটা আমরাও দেখবো। যদি কোনো বিজেপির নেতা আপনাদের প্রলোভন দেয়, ধরে রাখবেন, বলবেন আমার নাম যদি বাদ যায় ভাই তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না। কারুর নাম বাদ গেলে বিজেপির নেতাদের পাড়ায় পাড়ায় ধরবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কোনো বৈধ ভোটারের নাম ওরা বাদ দেয়, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেয়, পাড়ার বিজেপি নেতাদের ধরে আটকে রাখবেন। বাড়িতে দেশলাই জ্বালানোর ক্ষমতা নেই, হ্যাঁ, বলছে বাংলায় আগুন জ্বালাবে। ছাড়ুন তো, না কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে, না ঠিক সময় মতন জলবিচুটি থেকে এই বাগদার এই বিধায়করাও বাদ যাবে। এদেরও বিচার হবে, ঘরে আটকা হবে না, এদের বিচার হবে মন্দিরের চাতালে, গাছতলায়, পাড়ার মোড়ে, ল্যাম্পপোস্টের নিচে এদের বিচার হবে। এ যা করেছে এরা গত 15-16 বছর ধরে, 15 বছর ধরে, আপনি ভাবছেন যে শুধু বদল হবে? না, বদলাও হবে, কিছু করতে পারবো না আমরা সেক্ষেত্রে। এদিকে এসআইআর নিয়েই অমিত শাহকে মির্জাফর বলে গতকালই নিশানা করেছেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নামে এনআরসি চক্রান্ত চলছে, আর এই চক্রান্তের পিছনে দিল্লির মির্জাফর রয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী ঠিক কিভাবে তথ্য গেছিলেন শোনা যাক। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে। এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না, তার চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে, কিন্তু তারা যদি এসব করতে যান তাহলে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ। এনআরসি নিয়ে খেলবার চেষ্টা করবেন না। এনআরসি নোটিশ পাঠানো শুরু করেছেন, তার মানে কি সামনে এসআইআর আর পেছনে কি? পেছনে মির্জাফর স্যার। ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাফর স্যার। এনআরসি গায়ের জোরে বাংলা দখল করতে হবে? পারবেন না, কোনোদিনও পারবেন না। স্যার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চিৎকার চেঁচামেচি করছে, মির্জাফর বলছে, হ্যান করেগা ত্যান করেগা বলছে, যে পদ্ধতিতে এগোচ্ছেন এই পদ্ধতিটা সঠিক নয়। উনি খোখো খেলার পদ্ধতিতে এগোচ্ছেন। যখনই কিছু হচ্ছে উনি খোখো দিয়ে দিচ্ছেন কাউকে, হয় 34 বছরের বামফ্রন্ট সরকারকে খোখো দিচ্ছেন, ক্ষোভ দিচ্ছেন, কখনো বা কেন্দ্র সরকারকে ক্ষোভ দিচ্ছেন। তো বামফ্রন্টের আমলেও এই একই কথা শুনতাম, বৃষ্টি হয় না কেন, কেন্দ্র মেঘ পাঠায়নি। এটা শুনে আমরা অভ্যস্ত হয়েছি। এই জায়গা থেকে বাংলাকে বেরিয়ে আসতে হবে। বিজেপি ভোটে জেতার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। বিজেপির হারের ব্যবধান কমাতে এসআইআর এর আড়ালে নাম বাদের চক্রান্ত। সংশোধনী হোক, কিন্তু বৈধ ভোটার যেন কোনোভাবে বাদ না যায়। মন্তব্য তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। বাংলার মানুষ চায় পরিবর্তন করতে, কাউকে কিছু করতে হবে না। মানুষ নিজের ভোট নিজে দিতে পারলেই পরিবর্তন হয়ে যাবে বাংলায়, পাল্টা সজল ঘোষ। এসআইআরটা যে বিজেপি কার্যত ভোটে জেতার জন্য নির্বাচন কমিশনকে নির্লজ্জভাবে রাস্তায় নামিয়েছে, এটার প্রমাণ হয়েছে বিহারে। যেই জায়গাগুলোতে বিজেপি জিতছে না, ভয়াবহভাবে হারছে, সেখানে হারের মার্জিনটা মেকআপ করার মতো করে নাম বাদ দিয়েছে। নির্বাচন কমিশন বিজেপির চাকর বাকরে পরিণত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, দেখুন রোল রিভিশন নিয়ে কারোর আপত্তি নেই, কিন্তু এসআইআর এর নাম করে যদি অসভ্যতামি হয়, যদি একজন বৈধ ভোটারের নামও বাদ দেওয়া হয়, এ রাজ্যের বুকে আগুন নিয়ে খেলতে বারণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সাংসদ, এমএলএ, এমপিরা এরা যদি এলাকায় আরও বেশি করে ঘোরেন, থাকেন, নিশ্চয়ই পরিস্থিতির পরিবর্তন হবে। অবস্থার মানুষ পরিবর্তন চাইছে, মানুষ ভোট দিতে বেরোতে চাইছে। সরকারকে সব কিচ্ছু করতে হবে না। এই সমস্ত বিজেপিকে কোনো খাটাখাটনি করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। শুধু যাতে মানুষ তার নিজের ভোট নিজে প্রয়োগ করে দিতে পারে এবং স্বইচ্ছায় দিতে পারে,
ভয় বাধা পেরিয়ে দিতে পারে, আর আপনি এই ব্যবস্থাটা করুক নির্বাচন কমিশন বা সরকার, আর কিচ্ছু করতে হবে। বুথ যেত, নির্বাচন যেত। ভোটে জিততে দলীয় কর্মীদের মন্ত্র দিয়েছেন ভূপেন্দ্র যাদব। কোন বুথে জিততে পারে বিজেপি, তালিকা তৈরিতে জোর বঙ্গ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকের। আমি এই নিয়েই কথা বলতে চাইবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ সরাসরি রয়েছে। প্রদীপ্ত, টার্গেট কি তাহলে 153? একেবারেই তাই, এবং ভূপেন্দ্র যাদব এই মন্ত্রই তিনি দীক্ষিত করতে চাইছেন দলের নেতাকর্মীদের, যে বুথ জেতার ওপরে। তার কারণ একই মডেলেই মহারাষ্ট্রে তারা সফল হয়েছিলেন এবং সেখানেও ভূপেন্দ্র যাদবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভূপেন্দ্র যাদব তিনি নেতাকর্মীদের এই বার্তা দিচ্ছেন যে ভুলে যাও এটা বিধানসভা নির্বাচন, তোমার বুথকে জিততে হবে। এবং সেক্ষেত্রে মূলত যেখানে বিজেপি জিতে রয়েছে বা বিজেপি যেখানে হারবে তার বাইরে একটা বড় অংশ রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ভোট শতাংশের হার খুবই কম, 3, 4, 5%। সেই সমস্ত এলাকায় নজর দিতে হবে এবং সেই নির্দেশই তিনি দিয়েছেন। তার সঙ্গে সাযুজ্য রেখেই রাজ্যের 60 জন বিধায়ক, বিজেপির 10 জন বা সাংসদ, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে 70টা কেন্দ্রে যেখানে বিজেপির ভোট মার্জিন কোথাও তৃণমূল কংগ্রেসের থেকে 5000-এর কম ছিল, কোথাও 10,000-এর কম বা কোথাও 15,000-এর কম। এই সমস্ত জায়গায় বিজেপির সাংসদ বিধায়করা যাবেন, তারা প্রবাস করবেন, অর্থাৎ সেখানে তারা রাত্রি যাপন করবেন, দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন, স্থানীয় স্তরে কোথায় কি সমস্যা রয়েছে সেই সমস্ত বিষয়কে বুঝবেন। অর্থাৎ বিজেপির তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন যে বুথের ওপরে জোর দাও, অর্থাৎ সংগঠনকে মজবুত করতে হবে, তবেই ফলাফলের আশা করা যাবে। ওপর থেকে কিছু চাপিয়ে দিয়ে কিছু করা যাবে না। এবং সেই কারণেই নেতাকর্মীদেরকে এইটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে বুথের ওপরে জোর দেওয়া হচ্ছে এবং সেই কারণেই তারা যেটা স্থির করেছে যেখানে কম বেশি আসন আমরা আমাদের দর্শকদেরকে একবার মনে করিয়ে দিতে চাইবো, ভোটের 1 বছরেরও বেশি সময় বাকি থাকতে, মানে এই বছরের শুরুতে তৃণমূল টার্গেট সেট করে দিয়েছিল 215, আর এবার বিজেপি টার্গেট সেট করলো 153। পুরসভা নিয়োগে দুর্নীতি মামলায় তদন্তে স্ক্যানারে সুজিত বসু 8.5 ঘন্টা কেটে গিয়েছে। এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রিয়। এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে তোমার কাছে অবশ্যই জানবো, এবং আমার সহকর্মী সুজয়ও আমার সঙ্গে রয়েছেন। সুজয়, বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে এই মুহূর্তে। সুজয়, এই মুহূর্তে সুজিত বোসের বাড়িতে যে সকাল 6টা থেকে তল্লাশি চলছে তার কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, 8 ঘন্টা হয়ে গেল তল্লাশি চলছে এবং এই 8 ঘন্টা 10টি জায়গায় তল্লাশি চলছে, যার মধ্যে সুজিত বোসের এই বাড়ি রয়েছে সল্টলেক BC 88, যেটা সেক্টর 1-এর মধ্যে পড়ছে। এইটা মূলত তার বিধায়কের কার্যালয়। এছাড়াও তার আমরা জানি যে তার ছেলের যে ধাবা, তা সুজিত বোসের আরও যে রেস্তোরাঁ ব্যবসা রয়েছে এবং তার পাশাপাশি তার ঘনিষ্ঠ যারা রয়েছে অনুগামী, তাদের বাড়ি, গোডাউন সব মিলিয়ে, এবং তার পাশাপাশি এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে, তার বাড়িতেও তল্লাশি চলছে। সব মিলিয়ে 10টি জায়গায় তল্লাশি এবং এখনও চলছে। তার কারণ তল্লাশি অভিযানে ইডির মূলত যেটা জানার চেষ্টা করছে বা যে তথ্যগুলি তারা পাওয়ার চেষ্টা করছে মূলত আর্থিক লেনদেনের বিষয়, অর্থাৎ সুজিত বোস বা তার ঘনিষ্ঠদের যে এই ব্যবসা রয়েছে সেখানে কোনোভাবে নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে কিনা। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি জানা হচ্ছে, সেখানেও তারা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে যে দুর্নীতির ক্ষেত্রে আগে আমরা দেখেছি অন্যান্য অভিযুক্তরা এই দুর্নীতির যে টাকা, অর্থাৎ দুর্নীতির লাভের ভাগের টাকা, অর্থাৎ প্রসিডস অফ ক্রাইম, তারা ঘুরপথে ব্যবসা বা অন্যান্য ক্ষেত্রে সেই টাকাকে, কালো টাকাকে সাদা করার চেষ্টা করছেন। এক্ষেত্রে কোনো রকম এরকম লেনদেন আছে কিনা সেটাই তারা দেখছেন এবং সেই দেখতেই এর আগে 2024 সালের 12ই জানুয়ারি তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, অর্থাৎ সুজিত বোসের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সে সময় তার মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়। আবার প্রায় 2 বছরের মাথায় বা 2 বছর পর আবার এই তল্লাশি, এবং এবারও কিন্তু প্রায় একেবারে 8 ঘাট বেঁধে একসাথে 10টি জায়গায় একই সময় তল্লাশি অভিযান, একসাথে সকাল 6টা থেকে শুরু হয়েছে। প্রত্যেকটি জায়গায় এই প্রায় 8.5 ঘন্টা কেটে গিয়েছে সুজিত বসুর বাড়িতে, তার অফিসে, তার রেস্তোরাঁয়, তার ছেলের রেস্তোরাঁয় তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যিনি রয়েছেন তার বাড়িতেও তল্লাশি চলছে, কোনো বেআইনি লেনদেন হয়েছে কিনা এই বিষয়গুলি দেখার জন্য। সুজিত বসু তিনি কি জানিয়েছেন একবার শুনুন। আপনারা আগেও জানেন একবার রেড হয়েছিল আমাদের বাড়িতে, প্রায় 14 ঘন্টা ধরে ইডি তারা সার্চ করেছিল, তারা কিছু পায়নি এবং তারা চলে গেছে। আবার ঠিক 13 মাস পরে আবার অফিস,
আমাদের রেস্টুরেন্ট সমস্ত জায়গায় তারা এই তল্লাশি করছে। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, তল্লাশি করার যদি প্রক্রিয়া হতো তাহলে পরপর করতো, প্রক্রিয়া হয়ে যেত। মাঝে মাঝেই তারা করছে, মাঝে মাঝে তাদের মনে হচ্ছে এখন করা দরকার, ইলেকশন এলেই বেশি করে মনে পড়ে যাচ্ছে। আমি মনে করি সবটাই ভোটের রাজনীতি, এটার মধ্যে কোনো অন্য কিছু ব্যাপার নেই। আমার কথা হচ্ছে সেটাও ভালোভাবে করলে হতো, যদি আমাদের বলতো আমরাই দেখিয়ে দিতাম আমার ছেলে মেয়ের ব্যবসা কি, আমাদের ব্যবসা কি দেখে নিতে পারে। কিন্তু এইভাবে না বলে কারোর অফিসে ঢুকে সমস্ত কিছু, তা আমাদের তো এটা হতে পারে যে আমাদের যা কাগজপত্র আছে তার মধ্যে অন্য কাগজপত্র কেউ ঢুকিয়ে দিতে পারে। সেগুলো দেখবো, এখন ওরা আছে, ওরা ওদের কাজ করুক, এরপরে আমরা আইনের যা ব্যবস্থা আছে সেগুলো নিশ্চয়ই সেগুলো আইনের মাধ্যমে। উদ্দেশ্য করে সবাই জানে, ইডি, সিবিআই, আইটি সবাই জানে এগুলো এখন উদ্দেশ্য প্রণোদিত, ওপর থেকে প্রেশার পলিটিক্স। যত নির্বাচন আসবে তত এসব বাড়বে। ভয় থাকলে আর ঘরে বসে থাকতাম, তাহলে পালিয়ে যেতাম। ওরা ভয় পাচ্ছে বলেই তো বারবার এইসব করাচ্ছে। ওদের হাতে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে ওরা ব্যবহার করছে, যত ব্যবহার করছে তত উল্টো হচ্ছে। বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতিটা আলাদা। বাংলার লোকেরা ভয় পাওয়ার লোক না, বাংলার লোকেরা লড়াইয়ের লোক। এটা তো মমতা ব্যানার্জি নিজেই বলেছে, সুজিত টাকা তোলে, তৃণমূল মানেই চোর। কিন্তু সত্যি কথা যদি বলেন, এই সুজিত বোস, এই বালু, এই পার্থ, এদের নিয়ে বাংলা একদমই ইন্টারেস্টেড না। এদের নিয়ে বাংলা একেবারেই ইন্টারেস্টেড। হ্যাঁ, আমরা চাই মাথা, কালীঘাটের মাথা, হাজরার মাথা, কাকু যার নাম বলল সেই তাদেরকে আমরা এবার কারাগারের অন্তরালে দেখতে চাই, কোমরে দড়ি বেঁধিয়ে নিয়ে যাচ্ছে, এটা দেখতে চাই। একদিকে স্ক্যানারে যেমন সুজিত বসু রয়েছে, তেমন ভাবে কিন্তু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়ি এবং গোডাউন দুদিকে এই তল্লাশি চলেছে। এখন কি অবস্থা, কি চলছে সেখানে, সেটা আমাদের রিপোর্টার সুপ্রিয় গোর কাছ থেকে জানার চেষ্টা করি। সুপ্রিয়, দেখো, সকাল 6টা থেকে আজ পুরনিয়োগ দুর্নীতির তদন্তে একযোগে যে তল্লাশি অভিযান শুরু হয়েছিল, সেই তল্লাশিতে কিন্তু বর্তমান দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, তার বাড়িতেও তল্লাশি শুরু হয়। দীর্ঘ প্রায় 8 ঘন্টারও বেশি সময় তল্লাশি অভিযান চালানোর পর কিছু সময় আগেই আমার ক্যামেরা পার্সন সুদীপ গুছাইতকে বলবো দেখানোর জন্য, এই হচ্ছে কনস্টেবল গেট দেওয়া যে বাড়ি, এটাই হচ্ছে নিতাই দত্তর বাড়ি। সেই বাড়ি থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির প্রায় 4 থেকে 5 জন তদন্তকারী অফিসার যারা এসেছিলেন তারা কিন্তু বেরিয়ে গেলেন। এবং এক্ষেত্রে যেটা তাৎপর্যপূর্ণ, যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যখন তদন্তে নেমে অয়নশীলকে গ্রেপ্তার করে গোয়েন্দারা, এবং সেই অয়নশীলের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে পুরো নিয়োগ সংক্রান্ত ওএমআর শিট বাজেয়াপ্ত হয়েছিল। এবং তারপরেই রাজ্যের বিভিন্ন পুরসভাতে পুরো নিয়োগের ক্ষেত্রেও যে দুর্নীতি হয়েছে সেই তথ্য সামনে আসে, এবং 2023-এ তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই তদন্তে নেমে কিন্তু এর আগেও আমরা যেটা দেখেছিলাম যে রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধায়ক সুজিত বসু তার বাড়িসহ বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালিয়েছিল। এবং সেই সময় কিন্তু এই দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত তার বাড়িতে অভিযান চালায় তদন্তকারী আধিকারিকরা। এবং তার পরবর্তীতে প্রায় 1 বছরের বেশি সময় বাদে আবারও কিন্তু সেই নিতাই দত্তের বাড়িতে আজ সকাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চলে। দীর্ঘ প্রায় 8 ঘন্টারও বেশি সময় তল্লাশি অভিযান শেষে ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা তারা বেরিয়ে গেছেন। তারা বেশ কিছু নথিপত্র ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন। এবং এক্ষেত্রে যেটা তাৎপর্যপূর্ণ, শুধুমাত্র নিতাই দত্তর বাড়ি নয়, অন্যদিকে সুজিত বসুর ছেলে, তার বেশ কয়েকটি রেস্টুরেন্ট এবং ধাবা, সেখানেও অভিযান চালানো হয়। এবং এই নিতাই দত্তর এই এলাকাতেই একটি গোডাউন রয়েছে, সেখানেও অভিযান চালান তদন্তকারীরা। অর্থাৎ কোনো নির্দিষ্ট কিছুর খোঁজেই কিন্তু এদিন এই তল্লাশি অভিযান চালানো হয়, এমনটাই কিন্তু ইডি সূত্রে জানা যাচ্ছে। এবং এই আজকের এই তল্লাশি অভিযানের মধ্যে দিয়ে নতুন কোনো তথ্য বা নতুন কোনো সূত্র তাদের হাতে উঠে আসে কিনা, যাতে এই পুরনিয়োগ দুর্নীতির তদন্তে আরো অগ্রগতি আসে কিনা, সেটাই কিন্তু এখন দেখা। একেবারে বুঝতে পারছি সুপ্রিয়, তুমি নজর রাখো। অনেক লেট করছে দুয়ারে ইডি পৌঁছাবার, তো আমার মনে হচ্ছে রাস্তায় মনে হচ্ছে হেঁটে আসছে। সুজিত বোস বেসিক্যালি একটা রোলের দোকান করত। এখন সুজিত বোস খুব কম হলে 10,000 কোটি টাকা মালিক আছে। ইডি কি হেঁটে হেঁটে এলো? ইডিকে তো ওখানে ডাইরেক্ট প্লেন থেকে নামা উচিত ছিল। এর আগে ইডি এসছিল, তারপরেও কিছু হয়নি 24 সালে। এখন তো আবার আজকে ইডি এসছে, জানি না
তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার। শুধু অ্যারেস্ট করলে হবে না, এদের ফার্স্ট কাজ হলো এদের প্রপার্টি জব্দ করা। কেন এরা কোনো অঙ্কেতে দেখাতে পারবে না কি এদের রোজগারের রাস্তাটা কি। 2024-এর আমি যদি ডেট ভুল না করে থাকি 12ই জানুয়ারি একই দিনে দুজন ব্যক্তির বাড়িতে ইডির রেড হয়েছিল, একজন সুজিত বসু আর একজন তাপস রায়, দুজনেই তৃণমূল কংগ্রেসের নেতা তৎকালীন। শুভেন্দু অধিকারী সেদিনকে তাপস রায়কে উদ্দেশ্য করে বলেছিলেন, আমরা বলিনি, শুভেন্দু অধিকারী বলেছিলেন বরানগর পুরসভার চাকরিচোর তাপস রায়। তারপর তাপস রায় বিজেপির হয়ে লোকসভার টিকিট নিয়ে উত্তর কলকাতা থেকে প্রার্থী হলেন। তার মানে বিজেপি যাদেরকে চোর বলছে তারা যখন ওয়াশিং মেশিনে ঢুকছে তখন তারা বিজেপির বড় বড় নেতায় পরিণত হচ্ছেন। যাদের মেরুদণ্ড থাকে না তারা কেউ তাপস রায় হন, তারা কেউ শুভেন্দু অধিকারী হন, আর যাদের মেরুদণ্ড থাকে, সুজিত বসু মাথা নত করেনি, তাই জন্য সুজিত বসু মাথা উঁচু করে বলছে সুজিত বসু কেমন মানুষ সেই সার্টিফিকেট দমদমের বিধাননগরের সাধারণ মানুষ দেবেন। আবারও শহরের দিকে দিকে ইডির অভিযান। নাগের বাজারে বেসরকারি স্কুলের মালিক দীপকদের ফ্ল্যাটে ইডি আধিকারিকরা, বাইরে সিআরপিএফ জওয়ানরা, নিউ আলিপুরে আইনজীবী অমিত আগরওয়ালের বাড়িতেও ইডি, ছনছনিয়া ও শরৎ বোস রোডেও ইডির অভিযান। এবার পুলিশ ট্রেনিং এর নামে প্রতারণা চক্র চলছিল বারাকপুরে, তা ফাঁস হয়ে গেল। মোহনপুর থানা এলাকায় 300-রও বেশি তরুণ তরুণীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। গ্রেপ্তার দুজন। ভুয়ো এডুকেশন সেন্টার খুলে চলছিল প্রতারণা চক্র। 7 দিনের WBPS, WBCS এবং পুলিশের ট্রেনিং এর নামে প্রতারণা চালানো হচ্ছিল। ধৃত গোপাল দাস এবং নির্মল মাইতি। আতঙ্কে মুখ খুলতে নারাজ ভুক্তভোগী শিক্ষার্থীরা। গোপাল দাস এখানে 7 দিনের একটা ট্রেনিং কোর্স করছিল, করাবে বলে সে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনও দিয়েছিল, এবং গোপাল দাস এবং নির্মল মাইতি দুজনের যোগসাযোগে একটা ফেক ট্রেনিং চলছিল। আর সেটাই বুঝতে পারে বিভিন্ন জেলা থেকে আসা, মেদিনীপুর, বর্ধমান, হুগলি, বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা। নির্মল মাইতি পেশায় এক্স আর্মি, আর সেই কোচিং দেবে পুলিশ কনস্টেবল থেকে আরম্ভ করে এবং WBCS, WBPS সমস্ত পরীক্ষার্থীর তারা এখানে কোচিং 7 দিনের কোচিং দেবে বলে তারা এখানে প্রায় 250 থেকে 300 জনকে এখানে এনেছিল পুলিশ। গোপাল দাস ভাই শুভ বিকাল। আমরা এটা দেন ওই কাগজটা, আরে রিসিপ্ট কপিটা দেন। আমরা ভারতীয় জনতা পার্টির MLA-দের নিয়ে, আমি বিরোধী দলনেতা, আমরা মাননীয় সিওর অফিসে এসেছিলাম। সিও মিস্টার মনোজ আগরওয়ালের কাছে একটি লিখিত অভিযোগ দিতে, অভিযোগটা অ্যাড্রেস করা হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিক, আমাদের ভারতের মুখ্য নির্বাচন আধিকারিককে। বিষয়টা অত্যন্ত গুরুতর। গতকাল পশ্চিমবাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে রাজ্যের মুখ্য সচিব, এক্সটেনশনে থাকা IAS অফিসার মনোজ পন্থের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলার সিও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন, যাকে বলা যেতে পারে বিলো দ্য বেল্ট। আক্রমণের প্রথম লাইন ছিল সিও বেড়ে খেলছে। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। দ্বিতীয় হচ্ছে
উনি এই রাজ্যের ক্যাডার, আইএস ক্যাডার, রাজ্য থেকেই গেছেন ওখানে। তৃতীয় হচ্ছে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, প্রয়োজনে প্রকাশ করব। উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি। মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায়, আমরা প্রধান বিরোধী দল জানতে চাই। আমরা জানতে চাই কোন কোন আধিকারিককে কিভাবে তিনি চমকেছেন বা ধমকেছেন, সেই আধিকারিকের নাম প্রকাশ করুন। সেই আধিকারিককে দিয়ে সিওকে যিনি কন্ট্রোল করেন, মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি ইসিআইয়ের কাছে অভিযোগপত্র প্রেরণ করুন। আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন জানতে চাই। তিনি বিএলও না বিডিও না ম্যাজিস্ট্রেট না এসডিও না ইডিএম না ওসি ইলেকশন না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমরা এটা জানতে চাই। একজন যখন ডেপুটেশনে সিওর মতো গুরুত্বপূর্ণ জায়গায় যায়, তার নাম পাঠায় রাজ্য সরকার। রাজ্য সরকারের পাঠানোর নাম থেকেই চুজ করতে হয়। হ্যাঁ, আমরা জানি আপনি প্রথমে 3 জন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন। সেই অফিসাররা কে কে সবাই জানে, আমরা একাধিকবার বলেছি। তারপরেও যখন সিনিয়র অফিসারের নাম পাঠানো হলো, আপনি বরুণ রায়, দুষ্যন্ত নারিয়ালা সহ আরও 3টে নাম পাঠিয়েছিলেন, যাকে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেনি। তারপরে আপনি সিনিয়রদের নাম, এসিএস র্যাঙ্কের সব অফিসারের নাম পাঠিয়েছেন। তার মধ্যে ইলেকশন কমিশন চুজ করেছে এবং সিও পোস্টিং দেওয়ার আগে সিবিসি এবং আইবি থেকে ক্লিয়ারেন্স নিতে হয়। এটা আপনি না জানলেও 14.5 বছর মুখ্যমন্ত্রী করার পরেও আপনার ডান দিকে যিনি বসেছিলেন মনোজ পন্থ, তিনি জানেন, বা আপনার যে জোড়া অ্যাডভাইসার আছে আলাপন বন্দ্যোপাধ্যায় অথবা হরিকৃষ্ণ দ্বিবেদী, এরাও আপনাকে অ্যাডভাইস দিতে পারত। আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ, তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি, 2 কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন, তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলবো। আপনি মনোজ আগরওয়াল মহোদয়কে অ্যাটাক করার আগে আপনি কি আপনার যে পারিষদবর্গ আছে, যাদের মধ্যে অধিকাংশই টেন্টেড, আপনি নিজে তো সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, ছবি বেচেছেন, আপনার গোটা সবংশ তদন্ততে ডাক পেয়েছে, সবাই জানে। আপনার ধারে পাশে যারা আছে
মেট্রো ডেয়ারি স্ক্যাম, ভাইপো এবং জালান, গৌতম সান্যাল, দ্বিবেদী, গোপালিকা, রাজেশ সিনহা, এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে। মেট্রো ডেয়ারিতে 140 কোটি টাকার অ্যাসেট, 350 কোটি টাকার, তাকে কিভাবে আপনার গৌতম সান্যাল, হরিকৃষ্ণ দ্বিবেদী, গোপালিকা, রাজেশ সিনহা মেলে বেচে দিয়েছে সবাই জানে। আপনার আইএস অফিসাররা, মনীষ জৈন কেন সিবিআইর ডাকে নিজাম প্যালেসে গেছিল, দুষ্যন্ত নারিয়ালা কেন গেছিল, আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট কেন এখনো চালু হয়নি, আপনার আরেক অ্যাডভাইসার দ্বিবেদীর এইচআরের টাকা হাতে নাতে ধরা পড়েছিল, 16 লক্ষ টাকা এইচআরের চুরি করেছে। এর বাইরেও কমার্শিয়াল ট্যাক্স রিবেট, এক্সাইজ, স্ট্যাম্প ডিউটি, লটারি, ক্যাবেন্টার, মেট্রো সহ একাধিক দুর্নীতিতে এই দ্বিবেদী যুক্ত, সবাই জানে। আপনার অফিসার মনীষ জৈন থেকে শুরু করে দুষ্যন্ত নারিয়ালা, এরা প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত, দুর্নীতির সঙ্গে, সবাই জানে। আমরা ক্রমশ, আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএস আইপিএস অফিসারদের, আপনার সিওমোর স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলবো। সাথে সাথে আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের 3 অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এইআরওস, আমরা ভায়োলেশন লিস্টও জমা দিয়েছি। দেখুন, ইলেকশন কমিশনের গাইডলাইন ভায়োলেট করে ইতিমধ্যে আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেছেন, প্রথম আমাদের কমপ্লেন সিইসিকে পাঠানোর ব্যবস্থা করবেন, নইলে এর পরে বড় মিছিল নিয়ে আমরা আসব, এবং যদি অ্যাকশন না হয় এখানে ধর্ণা হবে দেওয়ালির পরে। ইলেকশন কমিশনের প্রতিনিধিকে আসতে হবে এখানে। 4 জন সাসপেন্ড হয়েছে, এফআইআর হয়নি কেন আমরা জানতে চাই। 4 জন সাসপেন্ড হয়েছে, আরও 2 জনের সাসপেন্ড একই অভিযোগে অভিযুক্ত, কেন সাসপেন্ড হয়নি আমরা জানতে চাই। আমরা জানতে চাই 3 অক্টোবরের এই অর্ডার, লাল কালিতে দাগ দেওয়া আছে, দেখুন কিভাবে ভায়োলেট করেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। অজস্র অজস্র কত এক একটা পৃষ্ঠাতে আপনি দেখুন। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুরের তপন, হুগলির চাঁপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, অসংখ্য আমরা ভায়োলেশনের ইআরও এইআরও নিয়োগের ক্ষেত্রে যে ভায়োলেশন, সেই ভায়োলেশন আমরা দিয়েছি। এখানে সৈকত আশরাফি বলে একজন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী এবং আমাদেরকে অশ্লীল ভাষায় পোস্ট করেন, সাম্প্রদায়িক পোস্ট করেন। তিনি ডাব্লিউবিসিএস অ্যাসোসিয়েশনের মাথায় বসে আছেন,
তিনি সিওমোর সৌমেন ব্যানার্জির সঙ্গে কথা বলে এইভাবে ইলেকশন কমিশনকে ভায়োলেট করে। আমরা সিওকে বলেছি এই অফিসে মমতার একটা চাকর প্রতাপ নায়কের কথায় ডেপুটেশনে কর্মচারী দেওয়া হয়। আমরা বলেছি এই অফিসকে পরিষ্কার করতে হবে। আপনাকে ইলেকশন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার স্টাফ না দিলে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফও আপনি নিতে পারেন। আপাতত এই পর্যন্ত। এরপরে 2রা নভেম্বর ডিভিশন বেঞ্চে একটি মামলা আছে, আমরা তাই মুখ খুলছি না। 2 তারিখের পরে বহু প্রতীক্ষিত ওয়েবকাস্টিং ক্যামেরা কেলেঙ্কারি ওই তথ্য প্রমাণ বিরোধী দলনেতা প্রকাশ করবে। 2 তারিখে ডিভিশন বেঞ্চের ডেট আছে। আমি ল অ্যাবাইড পিপল, কোর্টকে সম্মান করি, তাই আজকে বললাম না। সেদিন যা দেখাবো, যা দেব, পশ্চিমবাংলায় গত লোকসভা নির্বাচন যে প্রহসনের নির্বাচন হয়েছে তথ্য দিয়ে প্রমাণ করে দেব। জুনিয়র লেভেল অফিসারদের ইআরও যে করা হচ্ছে, এটা পিছনে কি কারণ থাকতে পারে? জুনিয়র লেভেল অফিসারদের যে ইআরও করা হচ্ছে, চটি চাটা, যা বলবে তাই শুনবে, আইপ্যাক যা বলবে শুনবে। আমরা করতে দেব না। একদম ওই সৈকত আশরাফিরা জানে না 50%-এর বেশি যারা পড়াশোনা করে WBCS হয়েছে তারাই তালিকা বানিয়ে দিয়েছে। এটা 3 অক্টোবর। আর এইটা এবারে কোথাও চুরি করতে পারবে না। সব কাজ অনেক দিন ধরে করেছেন আপনারা। আমি একদম তথ্য প্রমাণ দিয়ে ডাটা দিয়ে দিয়েছি, একদম পুরো রেড কালার করে দিয়েছি। এন্টায়ার ইলেকশন কমিশনকে অ্যাটাক করছেন। উনি অ্যাটাক স্টার্ট করেছেন 27 ফেব্রুয়ারি 2025 নেতাজি ইন্ডোর থেকে। আমি সেদিনকার কথা তুলছি না, যেহেতু ওর পলিটিক্যাল মিটিং ছিল। সেদিন বলেছিলেন জ্ঞানেশ কুমারজি অমিত শাহজির লোক, অমিত শাহজির সচিব ছিলেন। আপনারা মেমোরি রিকল করুন। আমি বলছি না যেহেতু পলিটিক্যাল মিটিং থেকে বলেছেন। যে তারপরে দুটো বিপজ্জনক যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, একটা বোলপুরে বিএলওরা দিল্লিতে ট্রেনিং নিতে গেল, আমি জানলাম না কেন। তারপরে ইলেকশন কমিশন ব্যবস্থা নেয়নি। মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের উপরে নয়, বাবা সাহেব আম্বেদকর সংবিধানে 324 থেকে 329 ফুল পাওয়ার দিয়ে গেছে ইলেকশন কমিশনকে। ইসিআই, সিইসি, সিও যদি ব্যবস্থা না নেন ধরে নিতে হবে তারাও মমতা ব্যানার্জিকে ভয় পাচ্ছেন।